ঘরের সকল বউদের উচিত কিছু সময় বের করে একটু নিজের জন্য বাঁচা। কারণ তুমি শত পরিশ্রম করলেও কেউ তোমাকে বলবে না যে তুমি কাজ করে ক্লান্ত হয়ে গেছো। যাও গিয়ে একটু বিশ্রাম নাও। অল্প ইনকামে সংসার খরচ চালিয়ে কিভাবে গোপনে টাকা সঞ্চয় করি। আমি কত বছরে 10 লাখ টাকা সঞ্চয় করলাম। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকে শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমার ব্লগের কোনো না কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলো ব্লগটা দেখতেই থাকো। অল্প ইনকামে সংসার খরচ চালিয়ে কিভাবে গোপনে টাকা সঞ্চয় করি। আমি কত বছরে 10 লাখ টাকা সঞ্চয় করলাম, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো। কয়েকটা অগোছালো কাপড় গুছিয়ে নিচ্ছি, কারণ 2-4টে অগোছালো কাপড় তো থাকবেই প্রত্যেক দিনে। যেহেতু আমি প্রত্যেক দিনে 2টো হোক 3টে হোক কাপড় চোপড় ধুয়ে দিই, কারণ এই কারণে আমি কিন্তু এক গাদা কাপড় একসাথে ধুই না, অল্প অল্প করে কাপড় আমি ধুয়ে দিই। এটাই হচ্ছে মেন কথা। একদিনে বেশি কাপড় ধুলে কিন্তু চাপ হয়ে যায়। তো প্রত্যেক দিনে যদি একটু 2-3টে করে কাপড় চোপড় কাচা ধোয়া করা যায় তাহলে কিন্তু নিজের জন্য সুবিধাই হয়, নিজের পক্ষে অন্তত সুবিধা হয়। আর কারো পক্ষে না হলেও নিজের পক্ষে সুবিধাই হয় অন্তত। তাই আমি সমস্ত কাপড় চোপড় একদিনে ধুই না। তো অল্প ইনকামে সংসার খরচ চালিয়ে কিভাবে গোপনে টাকা সঞ্চয় করি। আমি কত বছরে 10 লক্ষ টাকা সঞ্চয় করলাম। তো দেখুন, অল্প ইনকামে মানে আমার হাজব্যান্ডের যেহেতু অল্প ইনকাম, তাহলে সেই হিসাব বা বুদ্ধি খাটিয়ে আমি সংসারটাকে ম্যানেজ করার চেষ্টা করি। তো গোপনে দেখুন, প্রত্যেক ওয়াইফই কিন্তু টাকা সঞ্চয় করে। 10 টাকা হলেও করে, 20 টাকা হলেও করে। প্রত্যেক ওয়াইফই কিন্তু টাকা সঞ্চয় করে, সবাই কিন্তু টাকা সঞ্চয় করে, কিন্তু গোপনে করে। কাউকে বলে কয়ে যে আলমারির ভিতরে বা শাড়ির ভাঁজের তলায় বা ব্যাগের ভিতরে বা আলমারির কাপড়ের তলে প্রত্যেকটা বউই কিন্তু এভাবে টাকা সঞ্চয় করে হাজব্যান্ডকে না জানিয়ে। তো দেখুন, আমি হাজব্যান্ডকে না জানিয়ে আমি কত বছরে 10 লক্ষ টাকা সঞ্চয় করলাম। প্রায় আমি আমার বিয়ে হবার যতদিন হলো, আমার বিয়ে হবার মনে করো চলছে 26 বছর। তো 26 বছরের মধ্যে 2 বছর বাদই দিলাম, 2-3 বছর বাদই দিলাম, 3 বছর বাদ দিলাম। তো 26 বছর এক কাজ করলাম, 6 বছরই বাদ দিলাম, 20 বছর। 20 বছরে আমি কত টাকা সঞ্চয় করলাম? তো 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা সঞ্চয় করা কিন্তু কোনো ব্যাপার না। যদি মনে টার্গেট থাকে, একটা বুদ্ধি থাকে, তাহলে কিন্তু 10 লক্ষ টাকা সঞ্চয় করা কোনো ব্যাপার না, কোনো কঠিন ব্যাপার না, সহজ ব্যাপার। যদি তুমি কঠিন ব্যাপারটাকে সহজ করে নাও তাহলে কিন্তু সহজই হবে। আর যদি কঠিন ব্যাপারটাকে কঠিনই মনে করো তাহলে কঠিনই হবে। এটাই হচ্ছে মেন কথা। তো ইচ্ছা করলে আমরা কিন্তু 10 লক্ষ কেন, 20 লক্ষ টাকাও আমরা সঞ্চয় করতে পারি। যদি মনের ভিতর একটা টার্গেট থাকে, সঞ্চয় করার একটা মনের ইচ্ছা শক্তি থাকে, তখনই কিন্তু আমরা টাকা সঞ্চয় করতে পারি। টাকা ইনকাম করাটা কিন্তু খুবই কঠিন, আবার সঞ্চয় করাটাও খুবই কঠিন, কিন্তু সেটা নিজেকে সহজ করে নিতে হয়। নিজেকে সহজ করে নিলে কিন্তু সব সহজ মনে হবে, আর নিজেকে কঠিন মনে হলে কিন্তু সব কাজই কঠিন মনে হবে। এটাই হচ্ছে মেন কথা। তো এবার আমি সংসারের টুকিটাকি কাজকর্মগুলো গুছিয়ে নিই। এই যে দেখুন, এখানে টাকা আমি কিন্তু এভাবে টাকা সঞ্চয় করি। 2000 হোক, মাসে 3000 হোক বা 5000 হোক, এভাবে আমি কিন্তু টাকা সঞ্চয় করি। এই যে দেখতে পাচ্ছেন, আমি টাকা সঞ্চয় করতে খুবই ভালোই বাসি আর কি। অল্প হোক বেশি হোক আমি কিন্তু প্লাস্টিকের ভাঁড়েও রাখি, মাটির ব্যাংকেও রাখি, প্লাস্টিকের ব্যাংকেও রাখি। যেহেতু 10 টাকা, 20 টাকা, 100 টাকা বা 50 টাকা গিয়ে ব্যাংকে প্রত্যেকদিনই গিয়ে ফেলা সম্ভব না, সেই জন্য আমি বাড়িতে এভাবে সেভিং করি। তোমরাও চাইলে আমার মতো করে সেভিং করতে পারো। কারণ এখন থেকে যদি ইয়ং বয়সে তোমরা সেভিং করে রাখো, তাহলে বৃদ্ধ বয়সে সেই সেভিং কিন্তু অনেক কাজে দেবে। এটাই হচ্ছে মেন কথা। তো চলো ব্লগটা দেখতেই থাকো। এবার আমি সংসারের টুকিটাকি কাজকর্ম তোমাদের কাছে শেয়ার করি। আমার কিন্তু সম্পূর্ণ গ্রামীণ
ব্লগ বা গ্রামের সাদামাটা জীবন বলতে পারো, ডেইলি বাঙালি ব্লগ বলতে পারো, ডেইলি ব্লগ বলতে পারো। এটাই হচ্ছে মেন কথা। তো এই যে দেখুন, এটা যে টেবিলের যে এই সুতি নেকড়াটা, এটা কিন্তু আমি ওই মানে বেডশিটের একটা ছেড়ে নিয়েছি, যেহেতু এখানে কয়েকটা ছোট ছোট কাপড় মানে ওই বাসন কোসন রাখি মেজে ঘষে, যখন আর কি পানি নিংড়ানো হয় মেজে ঘষে এনে রাখি, পানি নিংড়ানোর জন্য ওখানে রাখি, পানি নিংড়ে যায় তখনই কিন্তু আমি এখানে রাখি। তো এবার আমি ইন্ডাকশানটা মানে মোছামুছি করে নেব। রান্নার পর ইন্ডাকশানটা খুবই নোংরা হয়ে যায়, তো ইন্ডাকশানটা মোছামুছি করে নেব। তারপরে শুকনো মশলার জারগুলো একটু পরিষ্কার করে নেব। আর রান্নার শেষে কিন্তু আমি কোনো দিন অফ ক্যামেরায় আমি পরিষ্কার করি, কোনো দিন ক্যামেরার সামনেই আমি পরিষ্কার করি। যেদিন যেরকম টাইম হয় সেদিন সেরকম টাইমে আমি পরিষ্কার করার চেষ্টা করি আর কি। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। এভাবে পরিষ্কার করার চেষ্টা করি। যে দেখুন, শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিলে সহজে ডিপ ক্লিন করার কোনো প্রশ্নই ওঠে না, ওই জন্য আমি শুকনো ন্যাকড়া দিয়ে মোছানোর চেষ্টা করি আর কি। দোকানের মধ্যে আমি ব্লগটা এডিট করতেছি বারান্দায়, দোকানের মধ্যে কে যেন বড় করে আওয়াজ করতেছে, সেজন্য আমি আর কি চলে আসলাম বারান্দায়। মানে এখন কিন্তু ব্লগ এডিট করা খুবই কষ্টকর, যেহেতু হাজব্যান্ড বাসায় এসেছে। চুপচুপ করে আমাকে এডিট করতে হয়, ভয়েস দিতে হয়, না হলে আমার ভয়েসের কেউ না কেউ ভুল ধরবে, কেউ না কেউ ভুল ধরলে তখন কিন্তু মুশকিল হয়ে যায়। তো এই যে দেখুন, টেবিলটা মোছামুছি করে নিচ্ছি। এইভাবে শুকনো ন্যাকড়া দিয়ে আমি টেবিলটা মোছামুছি করে নিচ্ছি। তো মানে কি বলবো, এত সংসারের কাজের চাপ, এত কাজের চাপ, মানে ভিডিও এডিট করারও সময় পাই না আর কি। কালকে তো গিয়েছিলাম বোনের বাসায়। দেখুন, আমার মায়ের বাসা থেকে, গ্রাম থেকে কুমড়ো শাক, এক গাদা লাউ শাক আসলো। আজকে রান্না হচ্ছে, আমার মা মটন দিয়েছে, আমার সেই মটন আর কি রান্না করতেছি একটু কষিয়ে। আলহামদুলিল্লাহ, কালকে বোনের বাসায় গিয়ে ভালো মুহূর্তগুলো, ভালো কিছু মুহূর্ত আর কি শেয়ার করলাম তোমাদের সামনে। তো মেহমানের বাসা যেহেতু যাওয়া হয় না সব সময়, দেখুন ভাত আজকে কী রান্না করব সেটাই শেয়ার করতেছি। ভাত আর কি ফ্যানের হাওয়া জুড়োতে দিয়েছি। ফ্যানের হাওয়ায় গরম যেহেতু পড়েছে, ফ্যানের হাওয়ায় যদি ভাত জুড়োতে না দিই তাহলে দলা পাকিয়ে যায়। এখানে ভাতের মধ্যে আলু দিয়েছি, পটল দিয়েছি, টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। আমি ওইগুলো আলু টলু দিই এই কারণে, যদি কারেন্ট চলে যায় তাহলে আলু শুদ্ধ দিয়েও নাহলে একবেলা ভাত খাওয়া যাবে, সেই জন্য আলুটা আমি অ্যাডভান্স দিয়ে রাখি আর কি। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন রান্না, আলু ভর্তা বানাবো। আর আমার মা কচি ছোট আম দিয়েছে, সেই আমের একটু চাটনি করব গুড় দিয়ে। আর তেঁতুল দিয়েছে আমার ভাইয়ের ছোটো মেয়ে। এখানে শাক, লাউ শাক, কুমড়ো শাক একটু ভেজে নেব, তাই দিয়ে হবে খাওয়া। 2 বেলা হয়ে যাবে আরামসে খাওয়া আর কি। তো এই মটনটা একটু মাখা করেছি, ঝোল করি নাই, ঝোল কেউ খেতে চায় না, সেজন্য ঝোল করি নাই আর কি। তো এই যে দেখুন, আলু সেদ্ধ আলু কিন্তু আমার মেয়ে খেতে পছন্দ করে, আমিও খাই সেদ্ধ আলু, সেই জন্য 8-10টা দেই। আলু যেহেতু দাম কমে গেছে, সেই জন্য আলু বেশি করে পরিমাণে দেই, 1 কিলো 3 পাও এরকম করে আলু দেই। তো এই যে দেখতে পাচ্ছেন ব্যাগগুলো এখানে, আর বিছানাটা এভাবে গুছিয়ে রেখে দিয়েছি, আর কাপড়গুলো লাল রেখের মধ্যে এভাবে গুছিয়ে রেখে দিয়েছি। তো যাই হোক, চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখুন, শাকটা ভাজা করব, ঝোল করব না, ঝোল কেউ খেতে চায় না। যে কোনো শাকের ভাজাই সবাই পছন্দ করে, ঝোলটা পছন্দ করে না আর কি। আর এই যে দেখুন, মটন এভাবে আমি যে কোনো মটন বানাও এভাবে কষিয়ে বানালে কিন্তু 1 থালা ভাত